হ্যালো স্টুডেন্টস, ওয়েস্ট বেঙ্গল কমার্স ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। 2024-25 সালের নতুন সেমিস্টার বেস সিলেবাস অনুযায়ী আমরা পড়াশোনা শুরু করেছিলাম এবং তার সেমিস্টার ওয়ানের এক্সামিনেশনও প্রত্যেকটা স্কুলে কমপ্লিট হয়ে গেছে। আর তারপর আমরা সবাই দুর্গাপুজো এবং কালী পুজোতে অনেক অনেক আনন্দ করেছি। আর এইবার আমাদের পড়াশুনো করতে হবে সেমিস্টার 2 এর জন্য। তো সেমিস্টার 2 এর পড়াশোনাতে আমরা আজ যে ক্লাসটি করতে চলেছি সেটি হলো অ্যাকাউন্টসের। সেমিস্টার 2 এর অ্যাকাউন্টসের প্রথম ক্লাসে আজ আমরা যে টপিকগুলো করতে চলেছি সেগুলো একবার দেখে নিই। আমাদের আজকের টপিকের মধ্যে রয়েছে লেজার কি, অর্থাৎ লেজার কাকে বলে, লেজার কেন বানানো হয় আর কিভাবে বানানো হয়। তারপর বেসিক রুলস অফ লেজার পোস্টিং, অর্থাৎ যখন আমরা লেজার বানাই তখন কিভাবে জার্নাল এন্ট্রি থেকে কোন রুলগুলোকে মেনে আমরা লেজার পোস্টিং করে থাকি। থার্ড আমরা যেটা শিখতে চলেছি সেটি হলো ব্যালেন্সিং অফ লেজার অ্যাকাউন্ট। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি রুলস। এখানে অনেকের কনফিউশন হয়। আমরা খুব সহজভাবে এটাকে বুঝবো যে একটা লেজার করার পর তার ব্যালেন্স কিভাবে বার করতে হয়। আর ফোর্থ, আমরা কয়েকটা প্র্যাকটিক্যাল সামস করব যার মাধ্যমে আমরা লেজার বানানোটা শিখব। তো চলো শুরু করা যাক। তো সবার আগে দেখি যে লেজার কাকে বলে। লেজার যে বইতে কোনো প্রতিষ্ঠানের যাবতীয় লেনদেনগুলি অর্থাৎ ট্রানজাকশনসগুলি বিভিন্ন শ্রেণীতে ভাগ করে, অর্থাৎ ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাকাউন্টসে ভাগ করে সংশ্লিষ্ট হিসাব খাতে সংক্ষিপ্ত আকারে পাকাপাকিভাবে লিপিবদ্ধ করা হয়, তাকে বলে খতিয়ান বা লেজার। তো সবার আগে আমরা কি কি জানতে পারলাম যে লেজার জার্নাল এন্ট্রি করার পর সেখান থেকে পাকাপাকি ভাবে ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাকাউন্টসে ডিভাইড করে আমরা যে বইতে সেই জার্নাল এন্ট্রিগুলোকে রেকর্ড করি সেটাই হচ্ছে আমার লেজার বুক। প্রথমে আমরা জার্নাল বই বানাতাম, যেখানে আমরা তারিখ অনুযায়ী প্রত্যেকটা ট্রানজাকশনসগুলোকে ডেবিট এবং ক্রেডিট করে লেখা শিখেছি সেমিস্টার ওয়ানের মধ্যে। এবং সেই জার্নাল বইকে আমরা বলতাম প্রাইমারি বই। কেন বলতাম প্রাইমারি বই? কারণ প্রথমবারের জন্য কোনো একটা ট্রানজাকশনসকে আমরা জার্নাল এন্ট্রির মধ্যে দিয়ে জার্নাল বইতে রেকর্ড করতাম, তাই একে প্রাথমিক বইও বলা হতো। এবং সেই জার্নাল বই থেকে পরবর্তী স্টেজে, অর্থাৎ সেকেন্ড স্টেজে, আমরা লেজার বইয়ের মধ্যে আমরা সেই ট্রানজাকশনগুলোকে লিখবো বা রেকর্ড করে রাখবো পাকাপাকিভাবে, অর্থাৎ পার্মানেন্টলি। তাই লেজার বইকে ফাইনাল এন্ট্রি বুকও বলা হয়, বাংলায় যাকে বলে চূড়ান্ত হিসাবের বই বা পাকা হিসাবের বই। আর সেই লেজার বইয়ের মধ্যে, অর্থাৎ লেজার বুকের মধ্যে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাকাউন্টস ক্রিয়েট করে থাকি, ডিফারেন্ট লেজার অ্যাকাউন্টসগুলোকে ক্রিয়েট করে থাকি। সেই ডিফারেন্ট লেজার অ্যাকাউন্টস বলতে কি কি হতে পারে? ফর এন এক্সাম্পল, ক্যাশ অ্যাকাউন্ট আলাদা করে খুললাম, ফার্নিচার অ্যাকাউন্ট আলাদা করে খুললাম। এরকম যত ডিফারেন্ট ডিফারেন্ট ডেবিট ক্রেডিট আমরা জার্নাল এন্ট্রির মধ্যে করেছি এবং সেই সেপারেট সেপারেট অ্যাকাউন্টগুলোকে আমরা লেজার বইয়ের মধ্যে খুলবো এবং তার মধ্যে সেই রিলেটেড ট্রানজাকশনসগুলোকে আমরা ডেবিট এবং ক্রেডিট অনুযায়ী রেকর্ড করব। আমরা একটা গুরুত্বপূর্ণ নোট যেটা অনেক স্টুডেন্টসের মধ্যে কনফিউশনস হয়, সেটি হলো ক্যাশ বই বা ক্যাশ বুক এবং ক্যাশ অ্যাকাউন্ট এই দুটো কি এক না আলাদা? সবার আগে বলি যে ক্যাশ বুক একটা জার্নাল বই বা জার্নাল, আর ক্যাশ অ্যাকাউন্ট হলো একটি লেজার বই বা লেজার বইয়ের মধ্যে একটা লেজার অ্যাকাউন্ট। তো ক্যাশ অ্যাকাউন্ট আর ক্যাশ বুক দুটো একদমই আলাদা। তো এইবার আমরা যে সেকেন্ড টপিকটা শিখতে চলেছি সেটি হলো লেজার অ্যাকাউন্টসের বেসিক রুলস। যে লেজার যখন আমরা বানাচ্ছি তখন বেসিক কি কি রুলস আমাদেরকে মাথায় রাখতে হয় লেজার পোস্টিং করার সময়। সবার আগে আমরা দেখে নিই যে লেজার অ্যাকাউন্টটা দেখতে কেমন হয়। সবার আগে লেজার অ্যাকাউন্টের উপরে আমাদের লেজার অ্যাকাউন্টের নামটা লিখতে হয়। যে আমি এখানে একটা এক্সাম্পলের জন্য এবিসি অ্যাকাউন্ট লিখেছি। কোনো একটা অ্যাকাউন্টের বা সাইডটাকে বলা হয় ডেবিট সাইড এবং রাইট সাইডটাকে বলা হয় ক্রেডিট সাইড। এবং তারপর লিখবো আমরা একটা ডেটের কলাম, তারপরে আমরা লিখবো পার্টিকুলার্স, তারপরে আমরা লিখবো জার্নাল ফোলিও, তারপরে আমরা লিখবো অ্যামাউন্ট। এই অবধি হয়ে গেল আমাদের ডেবিট সাইডটা। ঠিক তারপরে শুরু হচ্ছে ক্রেডিট সাইড। ঠিক ক্রেডিট সাইডেও আমরা লিখবো ডেটের কলাম, তারপর লিখবো পার্টিকুলার্স, তারপর লিখবো জার্নাল ফোলিও, আর তারপর লিখবো অ্যামাউন্টের কলাম। অর্থাৎ একটা লেজার অ্যাকাউন্টের একটা সাইডকে বলা হয় ডেবিট সাইড, একটা সাইডকে বলা হয় ক্রেডিট সাইড। আর প্রত্যেকটা সাইডের একটা ডেটের কলাম, একটা পার্টিকুলার্স, একটা জার্নাল ফোলিও আর একটা অ্যামাউন্ট, এই কটা আমাদের কলাম কাটতে হবে। যেটা আমরা এক্ষুনি পড়ে নিলাম যে এভরি অ্যাকাউন্ট হ্যাজ টু সাইড, দুটো দিক থাকে, একটা ডেবিট সাইড একটা ক্রেডিট সাইড। ওকে, সেকেন্ড যেটা আমরা পড়বো সেটা হচ্ছে লেজার অ্যাকাউন্টের ডেবিট দিকে, অর্থাৎ আমরা যখন লেফট সাইডে ডেবিট দিকে কোনো কিছু লিখবো সেটিকে টু দিয়ে লিখতে হবে। ফর এন এক্সাম্পল আমরা দেখে নিই,
যে এইটা হচ্ছে আমার ডেবিট সাইড, এবং ডেবিট সাইডে আমরা টু দিয়ে টু দিয়ে টু দিয়ে লিখছি। ঠিক একইভাবে যখন আমরা কোনো একটা লেজার অ্যাকাউন্টের ক্রেডিট দিকে কোনো কিছু লিখবো, সেটিকে আমরা বাই দিয়ে লিখবো। একবার দেখে নিই। এটি হচ্ছে আমার ক্রেডিট সাইড, এবং ক্রেডিট সাইডে দেখো যখনই আমরা কোনো কিছু লিখছি বাই বাই দিয়ে লিখছি। তাহলে কি বুঝলাম? যে লেজার অ্যাকাউন্টের ডেবিট সাইডে যখনই আমরা কোনো কিছু লিখবো সেটিকে টু দিয়ে লিখবো, আর ক্রেডিট সাইডে যখনই আমরা কোনো কিছু লিখবো সেটিকে বাই দিয়ে লিখবো। তারপর একটি গুরুত্বপূর্ণ কথা, সেটি হচ্ছে কোন একটি হিসাব খাতে ওপেনিং ব্যালেন্স, ধরে নাও আমার ক্যাশ ব্যালেন্স পড়ে আছে, যে আমি 2024 সালে ব্যবসা করেছি, 2024 সালের শেষে মনে করো 50,000 টাকা আমার পকেটে ক্যাশ পড়ে আছে। তাহলে 2025 সালে যখন আমি ব্যবসা আবার শুরু করব পরের বছরের জন্য, তখন আমি বলতে পারি না 2024 সালে থাকা 50,000 টাকাটা 2025 সালের ওপেনিং ব্যালেন্স হয়ে যাবে। তাই প্রত্যেকটা অ্যাকাউন্টের ওপেনিং ব্যালেন্স থাকতে পারে, এবং সেই ওপেনিং ব্যালেন্সগুলোকে যখনই আমরা লেজার অ্যাকাউন্টের মধ্যে লিখবো সেই বছরের শুরুতে, তখন আমরা ব্যালেন্স বিডি দিয়ে লিখি। আর যখন আমরা কোনো ক্লোজিং ব্যালেন্সকে লিখবো তখন আমরা লিখবো ব্যালেন্স সিডি দিয়ে। তখন আমরা লিখবো ব্যালেন্স সিডি, এই কথাটি দিয়ে লিখবো। তাহলে কি বুঝলাম? যে কোনো একটা লেজার অ্যাকাউন্টের ওপেনিং ব্যালেন্স বিডি দিয়ে লেখা হয়, ক্লোজিং ব্যালেন্স ব্যালেন্স সিডি বলে লেখা হয়। একবার আমরা অ্যাকাউন্টের মধ্যে দেখে নিই। এবিসি অ্যাকাউন্টের ওপেনিং ব্যালেন্সটা যখন আমরা লিখেছি ডেবিট সাইডে লিখছি, তাই আমরা লিখছি টু, আর ওপেনিং ব্যালেন্স লিখছি তাই ব্যালেন্স বিডি কথাটা লিখলাম। ঠিক একইভাবে এবিসি অ্যাকাউন্টে যখন আমরা ক্লোজিং ব্যালেন্সটাকে দেখাচ্ছি, ক্লোজিং ব্যালেন্সটা আমরা ক্রেডিট সাইডে দেখাচ্ছি, তাই আমরা বাই বলে লিখলাম। আর যেহেতু আমরা ক্লোজিং ব্যালেন্সটা লিখছি ব্যালেন্স সিডি কথাটা, অর্থাৎ ওপেনিং ব্যালেন্স বিডি বলে লেখা হয় আর ক্লোজিং ব্যালেন্স সিডি বলে লেখা হয়। ওকে, যখনই কোনো অ্যাকাউন্টের ওপেনিং ব্যালেন্স আমরা লিখবো সেটা বিডি দিয়ে লিখবো, এবং সেটা যদি আমরা ডেবিট সাইডে লিখি তাহলে লিখবো টু ব্যালেন্স বিডি। আর যদি ওপেনিং ব্যালেন্সটা আমরা ক্রেডিট দিকে লিখি তাহলে লিখবো বাই ব্যালেন্স বিডি, অর্থাৎ ওপেনিং ব্যালেন্স হলে বিডি কথাটা থাকবে। আর যদি ডেবিট দিকে লেখা হয় তাহলে টু দিয়ে লিখতে হবে, আর যদি ক্রেডিট দিকে লেখা হয় তাহলে বাই দিয়ে লিখতে হবে। ঠিক একইভাবে যখন আমরা ক্লোজিং ব্যালেন্স লিখবো তখন সিডি কথাটা দিয়ে লিখতে হবে, তাই যেদিকে লিখি না কেন। যদি আমরা ডেবিট দিকে লিখবো তাহলে লিখবো টু ব্যালেন্স সিডি, আর যদি আমরা ক্রেডিট দিকে লিখি তাহলে লিখবো বাই ব্যালেন্স সিডি কথাটা। এবার একটা গুরুত্বপূর্ণ নোট যেটা প্রত্যেকটা স্টুডেন্টকে মনে রাখতে হবে, সেটি হলো সাধারণত অ্যাসেট নেচার অ্যাকাউন্ট এবং এক্সপেন্সেস নেচার অ্যাকাউন্ট। ফর অ্যান এক্সাম্পল, ক্যাশ অ্যাকাউন্ট একটা অ্যাসেট অ্যাকাউন্ট, ওয়েজেস, রেন্ট, স্যালারি এগুলো এক্সপেন্সেস অ্যাকাউন্ট। তো সমস্ত অ্যাসেট অ্যাকাউন্ট বা সমস্ত এক্সপেন্সেস অ্যাকাউন্টগুলোর ওপেনিং ব্যালেন্সগুলো সবসময় ডেবিট ব্যালেন্স হয়ে থাকে, সবসময় ডেবিট ব্যালেন্স হয়ে থাকে। তাহলে অ্যাসেট অ্যাকাউন্ট আর এক্সপেন্সেস অ্যাকাউন্টের ওপেনিং ব্যালেন্স ডেবিট দিকে লিখতে হয় বা ডেবিট ব্যালেন্স হয়ে থাকে। ঠিক একইভাবে তার উল্টো লাইবিলিটি অ্যাকাউন্টগুলো বা ইনকাম অ্যাকাউন্টগুলোর ওপেনিং ব্যালেন্সটা সবসময় ক্রেডিট ব্যালেন্স হয়ে থাকে। অর্থাৎ লাইবিলিটি অ্যাকাউন্ট কারা? ক্যাপিটাল অ্যাকাউন্ট, বিলস পেয়েবল অ্যাকাউন্ট, ক্রেডিটার্স অ্যাকাউন্ট, যে আমার কাছে টাকা পায় তো সে আমার জন্য লাইবিলিটি, তার ওপেনিং ব্যালেন্সগুলো সবসময় ক্রেডিট হয়ে থাকে। তাহলে এক কথায় যদি বলি, অ্যাসেট আর এক্সপেন্সেস অ্যাকাউন্টের ওপেনিং ব্যালেন্সগুলো সাধারণত ডেবিট ব্যালেন্স হয়ে থাকে, আর লাইবিলিটি আর ইনকাম অ্যাকাউন্টগুলোর ওপেনিং ব্যালেন্সগুলো সাধারণত ক্রেডিট দিকে বসে বা ক্রেডিট ব্যালেন্স হয়ে থাকে। তবে হ্যাঁ, এই নিয়মের কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম হতে পারে। এবার যে বিষয়টি আমরা পড়তে চলেছি সেটি হলো, একটা লেজার অ্যাকাউন্টের মধ্যে জার্নাল থেকে পোস্টিং তো কমপ্লিট হয়ে গেল, টু বাই ওপেনিং ব্যালেন্স সবই হয়ে গেল। তো এবার বছরের শেষে ওই অ্যাকাউন্টের ব্যালেন্স কত টাকা পড়ে আছে সেটা আমরা কিভাবে বার করব, অর্থাৎ কোনো একটা লেজার অ্যাকাউন্টের ব্যালেন্সিং কিভাবে করব। সেই ব্যালেন্সিং করতে গেলে কয়েকটা নিয়ম মাথায় রাখতে হবে। সেটি হলো, কোনো একটা লেজার অ্যাকাউন্ট আমরা ধরে নিচ্ছি একটা ক্যাশ অ্যাকাউন্ট খুললাম, যে দিকটা বড় হবে, অর্থাৎ যে সাইডের টোটালটা, যদি ডেবিট সাইডটা আমরা দেখি যে ডেবিট সাইডের টোটালটা বেশি আসছে, তাহলে আমরা আগে বড় দিকের টোটালটাকে করব। ফর অ্যান এক্সাম্পল, এই ক্যাশ অ্যাকাউন্টে আমরা দেখতে পাচ্ছি ওপেনিং ব্যালেন্স 100 টাকা রয়েছে, তারপরে আবার টাকা এসছে 50 টাকা, আর টাকা চলে গেছে 40 টাকা। তো এক কথা আমরা দেখতে পাচ্ছি ডেবিট সাইডটা বড় এবং ক্রেডিট সাইডটা ছোট। তো সবার আগে যে সাইডের টোটালটা বড় হবে সেই সাইডের টোটালটা আমরা আগে করবো। তাহলে যদি আমরা বলি ক্যাশ অ্যাকাউন্টের ডেবিট সাইডটা বড়, তাই ডেবিট সাইডের টোটাল হলো 150 টাকা, 150 রুপিস, এবং যে সাইডের বড় সেই সাইডের টোটালটাকে আমরা নিচে লিখব। কত হলো? 150 রুপিস। আর এই 150 রুপিসটা আমরা দুই সাইডেই লিখে দেবো। আমরা ডেবিট সাইডেও টোটালের দিকে লিখেছি আর ক্রেডিট সাইডের টোটাল দিকেও লিখলাম। এইবার দেখো, যদি আমরা বলি যে ক্রেডিট সাইডের টোটাল 150 টাকা কিন্তু আছে মাত্র 40 টাকা, তাহলে ডিফারেন্স আসছে। সেই ডিফারেন্স ফিগারটাকে আমরা বার করব। কি বলে বার করব? বাই
ব্যালেন্স সিডি। একটু আগে আমরা শিখলাম যে ক্লোজিং ব্যালেন্স সিডি বলে লিখতে হয়, আর ক্রেডিট সাইডে লিখছি তাই বাই বলে লিখছি, এবং এটাকে আমরা লিখব ব্যালেন্সিং ফিগার। ব্যালেন্সিং ফিগার কথাটা কেন লিখলাম? কারণ এখানে যে অ্যামাউন্টটা বেরোবে যোগ বিয়োগ করে ব্যালেন্স অ্যামাউন্টটা বেরোচ্ছে, তাই কোনো লেজার অ্যাকাউন্টে যে অ্যামাউন্টটা যোগ বিয়োগ করে ব্যালেন্স হিসেবে বেরোয় সেই অ্যামাউন্টটাকে আমরা বলি ব্যালেন্সিং ফিগার, যাতে করে আমরা বুঝতে পারি যে কোন অ্যামাউন্টটা অ্যাকচুয়ালি সবার শেষে লেজার অ্যাকাউন্ট থেকে আমরা বার করেছি। তো 150 টাকা আমার টোটাল, এবং সেই 150 টাকা থেকে 40 টাকা যদি আমরা বাদ দিই তাহলে আমরা পাবো 110 টাকা। আর এই 110 টাকা হচ্ছে ক্যাশ অ্যাকাউন্টের ক্লোজিং ব্যালেন্স, যেটা আমরা ব্যালেন্স করে বার করলাম। বোঝা গেছে? ঠিক সেমভাবে আমি আর একটা এক্সাম্পল দিচ্ছি। আমার কাছে রয়েছে ক্যাপিটাল অ্যাকাউন্ট। ক্যাপিটাল অ্যাকাউন্টের ক্রেডিট সাইডে 200 টাকা, তারপরে 100 টাকা, অর্থাৎ টোটাল 300 টাকা। তো আমরা দেখতে পাচ্ছি ক্রেডিট সাইডের টোটালটা বেশি, তাই আমরা সেটাকে আগে টোটাল লিখবো। তো 300 রুপিস আমরা লিখলাম। সেম অ্যামাউন্ট আমরা অপোজিট সাইডের টোটালে লিখে দেবো 300 রুপিস, এবং তারপর আমরা ব্যালেন্স বার করব। এক্ষেত্রে দেখছি আমরা ডেবিট সাইডে ব্যালেন্সটা বেরোচ্ছে, তাই আমরা লিখবো টু টু ব্যালেন্স। কি বলে লিখবো? ক্লোজিং ব্যালেন্স সবসময় সিডি বলে হয়, তো টু ব্যালেন্স সিডি বলে লিখলাম, আর ব্র্যাকেটে লিখে দেবো ব্যালেন্সিং ফিগার। কত টাকা আসছে? 300 টাকা থেকে 50 টাকা বিয়োগ করলে ব্যালেন্সিং ফিগার বেরোয় 250 রুপিস। তাহলে ক্যাপিটাল অ্যাকাউন্টের ক্লোজিং ব্যালেন্সিং ফিগার কত বেরোলো? 250 রুপিস। তো প্রত্যেকটা লেজার অ্যাকাউন্ট সমস্ত জার্নাল এন্ট্রি পোস্টিং করার পর তারপরে আমরা তার ক্লোজিং ব্যালেন্সগুলোকে ক্যালকুলেট করে বার করি, ঠিক আছে? এবং ক্লোজিং ব্যালেন্সটাকে আমরা লিখবো সিডি বলে, এবং যেহেতু এটাকে আমরা ক্যালকুলেট করে বার করছি তাই আমরা এটাকে লিখছি কি ব্যালেন্সিং ফিগার বলে। এবার একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটাতে প্রত্যেকটা স্টুডেন্ট একটু কনফিউজড হয়ে যায়। এবার এই কনফিউশনটাকে কাটানোর দুটো ওয়ে, একটা থিওরিটিক্যাল ওয়ে আর একটা হচ্ছে প্র্যাকটিক্যাল ওয়ে। তো সবার আগে আমরা প্র্যাকটিক্যাল ওয়েটাকে জানি। সেই সমস্যাটা কি? সমস্যাটা হচ্ছে এই যে ক্লোজিং ব্যালেন্সটা বেরোলো, এই যে ক্লোজিং ব্যালেন্সটা আমার 110 টাকা বেরোলো এবং ক্যাপিটাল অ্যাকাউন্টে 250 টাকা বেরোলো, এটাকে আমরা ডেবিট ব্যালেন্স বলবো নাকি ক্রেডিট ব্যালেন্স বলবো? দেখো দেখে কি মনে হচ্ছে? ক্যাশ অ্যাকাউন্টের ক্রেডিট দেখে ব্যালেন্সটা বেরিয়েছে, তো একে ক্রেডিট ব্যালেন্স বলা উচিত না। আবার ক্যাপিটাল অ্যাকাউন্টের ডেবিট দিকে ব্যালেন্সটা বেরিয়েছে, তাই একে ডেবিট ব্যালেন্স নাম দেওয়া উচিত না। এইখানেই প্রত্যেকটা স্টুডেন্ট ভুল করে। তো এই ভুলটা যাতে না হয় তাই আমরা এটা খুব ভালোভাবে শিখে নেব, আর মাথার মধ্যে খুব ভালোভাবে এটাকে আমরা যত্ন সহকারে রেখে দেবো। দেখো এটা রুলস কি? আমাদের যখন ক্লোজিং ব্যালেন্স বেরোলো, আমি ধরে নিয়েছি এই অ্যাকাউন্টসটা আমরা 2024 সালের অঙ্ক করছি, তাহলে এই ব্যালেন্সটাকে আমরা বলতে পারি 2024 সালের লাস্ট দিনের ব্যালেন্স, 31 তারিখের ব্যালেন্স। তো এই বছর যেই শেষ হলো, পরের বছর আমরা এই অ্যাকাউন্টটাকে আবার শুরু করব, তার মানে এই ক্লোজিং ব্যালেন্সটা পরের বছরের ওপেনিং ব্যালেন্স হয়ে যাবে। তো যখনই আমরা কোনো একটা ওপেনিং ব্যালেন্স লিখি আমরা কি বলে লিখবো? দেখো ক্যাশ অ্যাকাউন্ট, আমাদের ক্লোজিং ব্যালেন্স যেদিকে বেরোয় ঠিক তার অপোজিট সাইডে অ্যাকচুয়ালি ওপেনিং ব্যালেন্সটা লিখতে হয়। তাহলে আমরা ডেবিট সাইডে লিখবো, তো লিখবো টু ব্যালেন্স, আর ওপেনিং ব্যালেন্স সবসময় কি বলে লিখতে হয়? বিডি বলে লিখতে হয়। তা টু ব্যালেন্স বিডি অ্যামাউন্ট কত? 110 টাকা। অর্থাৎ এই 110 টাকাটা আমরা পরের বছরের শুরুতে ট্রান্সফার করে দিলাম, অর্থাৎ এই বছরের ক্লোজিং ব্যালেন্স পরের বছরের ওপেনিং ব্যালেন্স হয়ে গেল, ঠিক আছে? তো দেখো প্রত্যেকটা অ্যাকাউন্টের ওপেনিং ব্যালেন্স যে সাইডে থাকে অ্যাকচুয়ালি সেই ব্যালেন্সটা সেই নামে হয়। তাহলে দেখো দেখতে লাগছিল ক্রেডিট সাইডে ক্লোজিং ব্যালেন্সটা বেরিয়েছে, কিন্তু ওপেনিং ব্যালেন্সটা ট্রান্সফার হয়ে কোন দিকে বসে? ডেবিট সাইডে। তাই ক্যাশ অ্যাকাউন্টের এই ক্লোজিং ব্যালেন্সের নাম দেব ডেবিট ব্যালেন্স। আবার ঠিক একইভাবে ক্যাপিটাল অ্যাকাউন্টের ডেবিট সাইডে 250 টাকা বেরিয়েছিল, এবং সেই 250 টাকা যদি আমরা ওপেনিং সাইডে ট্রান্সফার করি তাহলে কি বলে দেখাবো? 1 তারিখে যাবে। এটা যদি 31 তারিখের ব্যালেন্স হয়ে থাকে তাহলে আমার ওপেনিং ব্যালেন্স পরের বছরের 1 তারিখে হবে, এবং সেই পরের বছর 1 তারিখে কি বলে দেখাবো? বাই ব্যালেন্স বিডি বলে। কত টাকা? 250 টাকা। দেখো 250 টাকা ওপেনিং ব্যালেন্সটা ক্যাপিটাল অ্যাকাউন্টে কোন দিকে এলো? ক্রেডিট সাইডে। তো তোমরা একটা শর্টকাট কি লাগাবে? যখনই কোনো একটা লেজার অ্যাকাউন্টে ক্লোজিং ব্যালেন্সটা বার করবে সেইটার ওপেনিং দিকে ট্রান্সফার করে দেবে। তো আমি ক্যাশ অ্যাকাউন্টের ক্লোজিং ব্যালেন্সটা পরের বছর ওপেনিংয়ে ট্রান্সফার করে দিয়েছি, ক্যাপিটাল অ্যাকাউন্টের ক্লোজিং ব্যালেন্সটা পরের বছর ওপেনিংয়ে ট্রান্সফার করে দিয়েছি, এবং ওপেনিংটা যে সাইডে আসে তার নাম আমরা সেই নামে ডাকি। অর্থাৎ এই যে 110 টাকা ক্লোজিং ব্যালেন্স বেরিয়েছিল সেটাকে আমরা বলবো ডেবিট ব্যালেন্স।
ক্যাশ অ্যাকাউন্টের। আর ঠিক একইভাবে ক্যাপিটাল অ্যাকাউন্টের ওপেনিং ব্যালেন্সটা দেখো ক্রেডিট সাইডে এসছে, তাই এটাকে আমরা বলবো ক্রেডিট ব্যালেন্স। একটু আগে আমি বলেছিলাম যে ওপেনিং ব্যালেন্সগুলো অ্যাসেট আর এক্সপেন্সেস অ্যাকাউন্টের ডেবিট ব্যালেন্স হয়, তো দেখো ওপেনিংগুলো ডেবিট সাইডে এসছে। এটা হলো প্র্যাকটিক্যাল রুলস। কিন্তু সব সময় যে ক্লোজিং ব্যালেন্সগুলো আমরা পরের পাতায় ট্রান্সফার করব এর জন্য সময় লাগে, তো পরীক্ষা আমার কাছে এত সময় থাকবে না, সেটার একটা শর্টকাট রয়েছে। এবং এটা আমার মতে সব থেকে বেশি ইজি মনে রাখা, যে ক্লোজিং ব্যালেন্সটা আমরা ডেবিট ব্যালেন্স বলে ডাকবো নাকি ক্রেডিট ব্যালেন্স বলে ডাকবো। সেটা শর্টকাটটা কি, যে সাইডটা বড় হয় যখন আমরা কোনো একটা লেজার অ্যাকাউন্টকে ব্যালেন্স করছি এবং যে সাইডটা বড় বেরোবে তার ক্লোজিং ব্যালেন্সের নাম সেই সাইডের নামে হয়। ফর এক্সাম্পল ক্যাশ অ্যাকাউন্টে টোটাল 150 টাকা বেরিয়েছিল এবং এটা আমার ডেবিট সাইডের ব্যালেন্স, রাইট? তাই এর যে অ্যামাউন্টটা ক্রেডিট সাইডে 110 টাকা ডিফারেন্স বেরোলো, এটাকে আমরা বলবো ডেবিট ব্যালেন্স। অর্থাৎ যদি আমার ডেবিট সাইডটা বড় হয় তার ব্যালেন্সটাকে আমরা ডেবিট ব্যালেন্স বলি, যদি কোনো একটা অ্যাকাউন্টের ক্রেডিট সাইডটা বড় হয় তার ব্যালেন্সটাকে আমরা ক্রেডিট ব্যালেন্স বলে থাকি। এটা সব থেকে সহজ উপায় মনে রাখার। তো এবার আমরা হাতে কলমে একটা অঙ্ক করব এবং সেখান থেকে শিখব যে কিভাবে জার্নাল এন্ট্রি থেকে লেজার পোস্টিং করা হয় এবং লেজার পোস্টিং করার পর তার ব্যালেন্সিং কিভাবে করতে হয়। তো চলো একটা অঙ্কের মাধ্যমে আমরা সেটা শিখি। তো আমরা যে অঙ্কটা করতে চলেছি সেটা হলো ইলাস্ট্রেশন 1। অঙ্কে কি বলা আছে, বলছে প্রিপেয়ার লেজার অ্যাকাউন্টস অফ ব্যাটম্যান। অর্থাৎ আমরা ব্যাটম্যানের অ্যাকাউন্টেন্ট আর আমরা ব্যাটম্যানের হিসাব রাখতে চলেছি। ফ্রম দ্য ফলোয়িং ইনফরমেশন, কি কি বলা আছে, বলছে 1/1/2004 তারিখে অর্থাৎ বছরের শুরুর দিন ক্যাশ অ্যাকাউন্টে ব্যালেন্স পড়ে আছে 15,000 টাকা, ব্যাংক অ্যাকাউন্টে ব্যালেন্স পড়ে আছে 6,000 টাকা, আর ক্যাপিটাল অ্যাকাউন্টে ব্যালেন্স পড়ে আছে 21,000 টাকা। এগুলো হলো বছরের শুরুতে আমার হাতে ব্যালেন্স আছে। এরপর কি ঘটবে, ব্যাটম্যান সারা বছর ধরে বিজনেস করবে এবং বিজনেসে ডিফারেন্ট ডিফারেন্ট ডেটসে বিভিন্ন ট্রানজাকশনস ঘটবে। আর আমরা যখনই কোনো ট্রানজাকশনস ঘটে আমরা জার্নাল অ্যাকাউন্টের মধ্যে সেই ট্রানজাকশনসগুলোকে ডেবিট ক্রেডিট দিয়ে জার্নাল এন্ট্রি হিসাবে রেকর্ড করে থাকি। তো এমনই ব্যাটম্যানের সারা বছর ধরে ডিফারেন্ট ডিফারেন্ট জার্নাল এন্ট্রি ঘটেছে আর আমরা সেটা জার্নাল বইতে ট্রানজাকশনসগুলোকে রেকর্ড করেছি। এরপর আমরা কি করব, যখনই আমরা জার্নাল এন্ট্রি কমপ্লিট করে ফেলি, জার্নাল এন্ট্রির মধ্যে সবার আগে আমাকে দেখতে হয় ডিফারেন্ট ডিফারেন্ট কতগুলো অ্যাকাউন্টস রয়েছে, অর্থাৎ ততগুলো আমাকে লেজার অ্যাকাউন্ট আগে থেকে কেটে নিতে হবে। তো আমরা একবার কাউন্ট করি কতগুলো আমার অঙ্কে ডিফারেন্ট লেজার অ্যাকাউন্টস হলো। 1 ক্যাশ অ্যাকাউন্ট, 2 ক্যাপিটাল অ্যাকাউন্ট, 3 ব্যাংক অ্যাকাউন্ট, 4 পারচেস অ্যাকাউন্ট, 5 রাম অ্যাকাউন্ট। অর্থাৎ টোটাল 5টা আমার ডিফারেন্ট অ্যাকাউন্টস হলো আর আমরা 5টা লেজার অ্যাকাউন্টস কেটে নেব। তো চলো সবার আগে যেটা আমরা কাটবো ক্যাশ অ্যাকাউন্ট। তো দেখো লেজার অ্যাকাউন্টসের ডেবিট সাইড আর একটা ক্রেডিট সাইড। ডেবিট সাইডে ডেট, পার্টিকুলার্স, জার্নাল ফোলিও, অ্যামাউন্ট। ঠিক ক্রেডিট সাইডে ডেট, পার্টিকুলার্স, জার্নাল ফোলিও, অ্যামাউন্ট। এই হয়ে গেল আমার অ্যাকাউন্ট। তো এই অ্যাকাউন্টের আমি নাম দিচ্ছি প্রথম অ্যাকাউন্ট ক্যাশ অ্যাকাউন্ট। ঠিক তারপরেই আমার কি অ্যাকাউন্ট রয়েছে, ক্যাপিটাল অ্যাকাউন্ট। তো আমরা যে দ্বিতীয় অ্যাকাউন্টটা খুলবো সেটার নাম দেব ক্যাপিটাল অ্যাকাউন্ট। আমার তৃতীয় অ্যাকাউন্ট কি রয়েছে, তৃতীয় অ্যাকাউন্ট রয়েছে ব্যাংক অ্যাকাউন্ট। তো আমরা আর একটা নতুন অ্যাকাউন্ট খুলবো যার নাম দেব ব্যাংক অ্যাকাউন্ট। তারপর আমার কি অ্যাকাউন্ট রয়েছে, তারপর রয়েছে আমার পারচেস অ্যাকাউন্ট আর রাম অ্যাকাউন্ট। তো আমরা আরো দুটো অ্যাকাউন্ট খুলবো, একটাকে বলবো পারচেস অ্যাকাউন্ট আর একটা হচ্ছে কি আমার জন্য রাম অ্যাকাউন্ট। তো আমি আগে থেকেই জার্নাল এন্ট্রি দেখে কতগুলো ডিফারেন্ট অ্যাকাউন্ট রয়েছে ততগুলো অ্যাকাউন্ট কেটে নিলাম আর তার নাম দিয়ে দিলাম। এবার আমার কাজ কি হবে, অঙ্ক দেখা আর তার ইনফরমেশনগুলোকে পোস্টিং করা। সবার আগে দেখি ক্যাশ অ্যাকাউন্টে 15,000 টাকা ওপেনিং ব্যালেন্স ছিল। তা আমরা ক্যাশ অ্যাকাউন্টে আমরা দেখতে পাচ্ছি 15,000 টাকা ওপেনিং ব্যালেন্স রয়েছে। আর আমরা একটু আগে শিখলাম যে কোনো অ্যাসেট অ্যাকাউন্টের ওপেনিং ব্যালেন্স ডেবিট ব্যালেন্স হয়, অর্থাৎ ডেবিট সাইডে বসে। তো ক্যাশ অ্যাকাউন্টের ওপেনিং ব্যালেন্স 1 তারিখ 1/1/2024 টু ব্যালেন্স বিডি। ওপেনিং ব্যালেন্স সবসময় বিডি বলে লেখা হয়। কত টাকা, 15,000 রুপিস। এরপর আমার কি রয়েছে, ব্যাংক অ্যাকাউন্টের ব্যালেন্স 6,000 টাকা। তো আমরা কোথায় চলে যাব, আমরা চলে যাব ব্যাংক অ্যাকাউন্টে। 1/1/2024 টু ব্যালেন্স বিডি 6,000 রুপিস। তাহলে আমরা ক্যাশ অ্যাকাউন্ট এবং ব্যাংক অ্যাকাউন্টে ওপেনিং ব্যালেন্স বসিয়ে দিয়েছি। পরবর্তী ইনফরমেশন কি বলছে, বলছে ক্যাপিটাল অ্যাকাউন্টে 21,000 ব্যালেন্স রয়েছে
আমরা জানি, একটু আগে শিখলাম যে প্রত্যেকটা লাইবিলিটি আর ইনকাম অ্যাকাউন্টের ওপেনিং ব্যালেন্স ক্রেডিট ব্যালেন্স হয়ে থাকে, অর্থাৎ ক্রেডিট দিকে বসে। অর্থাৎ ক্যাপিটাল অ্যাকাউন্ট হচ্ছে আমার একটা লাইবিলিটি অ্যাকাউন্ট, তাই এর 21,000 টাকা ব্যালেন্সটা ক্রেডিট দিকে বসবে। ক্যাপিটাল অ্যাকাউন্ট 1/1/24 বাই ব্যালেন্স বিডি। যেহেতু ক্রেডিট দিকে বসলো তাই বাই দিয়ে লিখলাম, আর ওপেনিং ব্যালেন্স বলে সবসময় বিডি হিসাবে বসবে। কত টাকা? 21,000 রুপিস। তাহলে ওপেনিংয়ে যা ইনফরমেশন ছিল প্রত্যেকটা অ্যাকাউন্টে আমার বসানো কমপ্লিট। এবার আমরা কি করব? এবার আমরা যাব জার্নাল এন্ট্রি। জার্নাল এন্ট্রি, প্রথম জার্নাল এন্ট্রি কি ঘটেছে বলছে 5 তারিখে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল অ্যাকাউন্ট। অর্থাৎ মালিক বিজনেসে টাকা দিয়েছে, অর্থাৎ ব্যাটম্যান তার বিজনেসের টাকা দিয়েছে, তাহলে বিজনেসের জন্য টাকা বেড়েছে তাই ক্যাশ অ্যাকাউন্টকে ডেবিট করেছি। আর মালিক যেহেতু টাকা দিয়েছে তাই বিজনেসকে ওই টাকা মালিককে আবার ফেরত দিতে হবে, তাই মালিকের কাছে দায় জন্মেছে, তাই ক্যাপিটাল অ্যাকাউন্ট হয়ে গেছে আমার ক্রেডিট। এবার আমরা পোস্টিংটা কিভাবে করব? দেখো, যে অ্যাকাউন্ট ডেবিট হবে তার ডেবিট দিকে পোস্টিং হবে। অর্থাৎ ক্যাশ অ্যাকাউন্ট হয়েছে ডেবিট, কত টাকা দিয়ে? 5,000 টাকা দিয়ে। তাই ক্যাশ অ্যাকাউন্টের ডেবিট সাইডে আমরা পোস্টিং করব। কি বলে পোস্টিং করব? টু ক্যাপিটাল বলে। তাহলে চলো ক্যাশ অ্যাকাউন্টে চলে যাই। ক্যাশ অ্যাকাউন্টে কত তারিখে? 5 তারিখে। 5/1/24, 5/1/2024। হ্যাঁ, 5/1/2024 টু ক্যাপিটাল অ্যাকাউন্ট কত টাকা হয়েছে? 5,000 রুপিস। তাহলে আমরা ক্যাশ অ্যাকাউন্টের ডেবিট সাইডে 5,000 রুপিস। তাহলে ক্যাশ অ্যাকাউন্ট যেটা ডেবিট হয়েছিল তার পোস্টিং আমার কমপ্লিট। ঠিক একইভাবে ক্যাপিটাল অ্যাকাউন্ট হয়েছে আমার ক্রেডিট, তাই ক্যাপিটাল অ্যাকাউন্টের ব্যালেন্সটা চলে যাবে ক্রেডিট সাইডে, অর্থাৎ ক্যাপিটাল অ্যাকাউন্টের ক্রেডিট সাইডে। কি বলে যাবে? যাবে হলো গিয়ে 5/4/24। তাহলে বাই ক্যাশ অ্যাকাউন্ট কত টাকা? 5,000। তাহলে কি দাঁড়ালো? তাহলে হলো ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট হয়েছিল তাই ক্যাশ অ্যাকাউন্টের ডেবিট সাইডে টু ক্যাপিটাল বলে চলে গেল, আর ক্যাপিটাল অ্যাকাউন্ট আমার ক্রেডিট হয়েছে তাই ক্যাপিটাল অ্যাকাউন্টের ক্রেডিট সাইডে বাই ক্যাশ অ্যাকাউন্ট বলে গেল। ওকে, সেকেন্ডটা দেখি। 10 তারিখে 10 তারিখে কি হয়েছে? 10 তারিখে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। তাহলে ব্যাংক অ্যাকাউন্ট আমার ডেবিট হয়েছে তাই ব্যাংক অ্যাকাউন্টের ডেবিট সাইডে 100 টাকা যাবে। তাহলে 10/2। তাহলে ব্যাংক অ্যাকাউন্টের ডেবিট সাইডে 10/2/2024 টু ক্যাশ অ্যাকাউন্ট। তাহলে দেখো, ব্যাংক অ্যাকাউন্টের ডেবিটে 100 টাকা। ওকে, তাহলে ব্যাংক অ্যাকাউন্টের ডেবিট সাইডে আমার চলে গেল 100 টাকা। উল্টো দিকে আমার কি হলো? ক্যাশ অ্যাকাউন্ট, দেখো জার্নাল এন্ট্রির মধ্যে ক্যাশ অ্যাকাউন্ট হয়েছে আমার ক্রেডিট, তাই ক্যাশ অ্যাকাউন্টের ক্রেডিট সাইডে চলে যাবে 100 টাকা। ক্যাশ অ্যাকাউন্ট কত তারিখ? 10/2/24। তাহলে বাই ব্যাংক অ্যাকাউন্ট কত টাকা? 100 টাকা। তাহলে আমার দুটো পোস্টিংয়ে হয়ে গেল, ব্যাংক অ্যাকাউন্টের ডেবিট সাইডে 100 টাকা আর ক্যাশ অ্যাকাউন্টের ক্রেডিট সাইডে বাই ব্যাংক বলে 100 টাকা। অর্থাৎ আমরা কি করছি? যে অ্যাকাউন্ট ডেবিট হচ্ছে তার ডেবিট সাইডে দেখাচ্ছি, আর যে অ্যাকাউন্ট ক্রেডিট হচ্ছে তার ক্রেডিট সাইডে আমরা জার্নাল এন্ট্রিটা পোস্টিং করছি। আর এইভাবে ডেবিট আর ক্রেডিট দুটো দিকই পোস্টিং করছি। পরবর্তী জার্নাল এন্ট্রি 15 তারিখ। কোন অ্যাকাউন্ট? পারচেস অ্যাকাউন্ট ডেবিট হয়েছে, পারচেস অ্যাকাউন্টের ডেবিট সাইডে আমার আসবে 200 টাকা। কি বলে আসবে? টু ক্যাশ বলে। তাহলে 15/6-তে পারচেস অ্যাকাউন্টে 15/6/2024 পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। কত টাকা দিয়ে আমরা পারচেস করলাম? আমরা পারচেস করলাম 200 টাকা দিয়ে। তাহলে পারচেস অ্যাকাউন্ট ক্যাশ 200 টাকা দিয়ে। ওকে, ঠিক একইভাবে ক্যাশ অ্যাকাউন্ট, দেখো আমার কি হলো? ক্যাশ অ্যাকাউন্ট হয়েছে আমার ক্রেডিট, তাই ক্যাশ অ্যাকাউন্টের ক্রেডিট সাইডে 200 টাকা আসবে বাই পারচেস বলে। তাহলে 15/6/2024 বাই পারচেস অ্যাকাউন্ট 200 টাকা। আমার দুদিক কমপ্লিট হলো। পারচেস অ্যাকাউন্টের ডেবিট সাইডে 200 টাকা বলে দেখালাম, আর ক্যাশ অ্যাকাউন্টের ক্রেডিট সাইডে 200 টাকা বলে দেখালাম। আমাদের লাস্ট জার্নাল এন্ট্রি বলছে 20 তারিখ। পারচেস অ্যাকাউন্ট 2,500 টাকা দিয়ে ডেবিট হয়েছে, তাই পারচেস অ্যাকাউন্টের ডেবিট সাইডে কি করব?
2500 টাকা ডেবিট করব রাম অ্যাকাউন্ট বলে, 2500 টাকা 20/9-তে। তাহলে পারচেস অ্যাকাউন্টে 20/9/2024 টু রাম অ্যাকাউন্ট 2500 টাকা। ঠিক একইভাবে দেখো, রাম অ্যাকাউন্ট আমাদের হয়েছে ক্রেডিট, রাইট? তাই রাম অ্যাকাউন্টের ক্রেডিট সাইডে যাবে 2500 টাকা দিয়ে। কি বলে যাবে? বাই পারচেস বলে। রাম অ্যাকাউন্টে 20/9/24 বাই পারচেস অ্যাকাউন্ট 2500 টাকা দিয়ে চলে গেল। আমরা একবার মিলিয়ে নিই। তাহলে পারচেস অ্যাকাউন্ট ডেবিট হয়েছিল, পারচেস অ্যাকাউন্টের ডেবিট সাইডে 2500 টাকা টু রাম বলে দেখিয়েছি, আর রাম অ্যাকাউন্ট ক্রেডিট হয়েছে তাই রাম অ্যাকাউন্টের ক্রেডিট সাইডে বাই পারচেস অ্যাকাউন্ট বলে দেখালাম। এইটা হচ্ছে আমার সমস্ত জার্নালিটি কমপ্লিট হলো। এইবার আমার যেটা কাজ, একটা করে লেজার অ্যাকাউন্ট দেখা, তার ব্যালেন্সিং করা এবং ক্লোজিং ব্যালেন্সটাকে বার করা। তো সবার আগে আমরা ক্যাশ অ্যাকাউন্টকে ক্লোজ করব। ক্লোজ করার জন্য উপরে একটা দাগ হবে, তার নিচে একটা দাগ, আর ঠিক তার নিচে আর একটা দাগ, অর্থাৎ নিচে দুটো দাগ, ওপরে একটা দাগ হয়। এবার আমরা কিভাবে ক্লোজ করব, একটু আগে আমরা শিখলাম যে সাইডের টোটালটা বড় হবে সেইটাকে আমরা টোটাল করব আগে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ক্যাশ অ্যাকাউন্টের ডেবিট সাইড টোটালটা বড়, অর্থাৎ 20,000 রুপিস। আমরা কি করব, 20,000 রুপিসটা দুই সাইডে দেখাবো। আমরা ক্যাশ অ্যাকাউন্টকে করলাম টোটাল, দেখলাম যে ডেবিট সাইডে টোটালটা বড় আছে, তাই আমরা ডেবিট সাইডটা টোটাল করলাম এবং দুই পাশে আমরা লিখে দিলাম। এবার আমরা কি করব, ব্যালেন্স করব, অর্থাৎ ডিফারেন্স কত টাকা রয়েছে সেই ডিফারেন্সটা আমরা ব্যালেন্স বার করব। তো দেখি কত তারিখে, বছরের শেষ দিন আমার ব্যালেন্স বেরোয়। তো আমাদের বছর শেষ হচ্ছে কবে, 31/12-তে। তাই 31/12/2024 আমার ক্লোজিং ব্যালেন্স বেরোবে। কি বলে বেরোবে? বাই, যেহেতু আমরা ক্রেডিট সাইডে লিখছি তাই বাই, আর ক্লোজিং ব্যালেন্স, ব্যালেন্স সিডি বলে বেরোয়, তাই বাই ব্যালেন্স সিডি লিখলাম। এটা আমার যেহেতু ব্যালেন্স বেরোচ্ছে তাই আমরা লিখছি ব্যালেন্সিং ফিগার। ব্যালেন্সিং ফিগার কত টাকা আমার বেরোবে, 20,000 মাইনাস 300, তো আমার ব্যালেন্স বেরোচ্ছে 19,700। ওকে, তাহলে আমরা ব্যালেন্স কিভাবে করলাম, ক্যাশ অ্যাকাউন্টের ডেবিট সাইডটা টোটাল বড় ছিল, সেটা আমরা ব্যালেন্স যোগ করে 20,000 টাকা দুই সাইডে লিখলাম। তারপরে সেখান থেকে ক্রেডিট সাইডের টোটালটাকে বিয়োগ করলাম এবং আমার ব্যালেন্স বেরিয়ে গেল 19,700 টাকা। এইটা হচ্ছে গিয়ে ক্যাশ অ্যাকাউন্টের 31 তারিখে বছরের শেষ দিন ক্লোজিং ব্যালেন্স। আর যেটা আমার ক্লোজিং ব্যালেন্স বেরোয় ঠিক সেটাকে আমরা পরের বছরের ওপেনিংয়ে ট্রান্সফার করে দিই। তাহলে কত হবে পরের বছরের শুরু, 1/1/2025 টু ব্যালেন্স, ওপেনিং ব্যালেন্স বিডি বলে আসে, তাই টু ব্যালেন্স বিডি 19,700। আমার একটা অ্যাকাউন্ট ব্যালেন্স করা কমপ্লিট হয়ে গেল। এবার আমরা চলে যাব ক্যাপিটাল অ্যাকাউন্ট। এবার আমরা ফটাফট অ্যাকাউন্টগুলোকে ক্লোজ করব। আমার ক্যাপিটাল অ্যাকাউন্টের টোটাল ব্যালেন্স কত বেরোবে, আমরা দেখতে পাচ্ছি ক্যাপিটাল অ্যাকাউন্টের ক্রেডিট সাইডে টোটালটা বড়, তাই ক্রেডিট সাইডটাকে টোটাল করব। আমার বেরোবে 26,000, 21,000 আর 5,000। টোটাল যেটা বড় সেটা আমরা দুই সাইডে লিখে দেবো এবং এই পাশে কিছুই বিয়োগ করার নেই, তাই পুরোটাই আমার ব্যালেন্স বেরোবে কত তারিখে, 31 তারিখ, 31/12/2024। এটা যেহেতু ডেবিট সাইডে বেরোচ্ছে তাই টু, আর ক্লোজিং ব্যালেন্স সিডি বলে আসবে, আর এটা আমার ব্যালেন্সিং ফিগার। ওকে, কত টাকা, 26,000। আমার আরও একটা অ্যাকাউন্ট ক্লোজ করা কমপ্লিট হয়ে গেল এবং এই ক্লোজিং ব্যালেন্সটা পরের বছর আমরা ওপেনিং করব। পরের বছর এখানে আমার অ্যাকাউন্ট শেষ হয়ে গেছে, তারপরে আমার শুরু হবে পরের বছরের অ্যাকাউন্টস। তাহলে 1/1/2025-এ ব্যালেন্স বিডি বলে, যেহেতু ওপেনিং ব্যালেন্স সবসময় বিডি বলে লিখি আমরা, 26,000। তাহলে আমার এই ব্যালেন্সটা পরের বছর ওপেনিংয়ে আমরা ট্রান্সফার করে দিলাম। আমার ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্লোজ। এবার আমরা আসি ব্যাঙ্ক অ্যাকাউন্টে। ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেখো ডেবিট সাইডটা বড় আছে, কত টাকা, 6,100 টাকা, দুই পাশে লিখে দিলাম। 31 তারিখ ব্যালেন্স বেরোবে বাই ব্যালেন্স
সিটি কত টাকা, কিছুই বিয়োগ করার নেই, তাই পুরোটাই আমার ব্যালেন্স বেরোচ্ছে 6100 টাকা। ঠিক এটাকে আমরা পরের বছর ওপেনিং করব 1/1/2025-এ টু ব্যালেন্স বিডি 6100 টাকা, ব্যাংক অ্যাকাউন্ট ক্লোজ। এবার আমরা করব পারচেজ অ্যাকাউন্ট। পারচেস অ্যাকাউন্টে দেখো ডেবিট সাইডটা বড় আছে, কত টাকা, 2005 আর 2 700 টাকা, 2700 টাকা, দুই পাশে লিখে দিলাম। ঠিক একইভাবে 31/12/2024-এ বাই ব্যালেন্স সিডি কত টাকা, 2700 টাকা, ব্যালেন্সিং ফিগার। চলো ঠিক একইভাবে এটাকে পরের বছরের ওপেনিং 1/1/2025-এ টু ব্যালেন্স পিডি 2700 টাকা। আর আমার লাস্ট অ্যাকাউন্ট রাম অ্যাকাউন্ট ক্লোজ করব। রাম অ্যাকাউন্টের ক্রেডিট সাইডটা বড় আছে, 2500 টাকা, লিখে দিলাম 2500 টাকা। আমার ব্যালেন্স বেরোবে 31/12/2024-এ টু ব্যালেন্স সিডি ব্যালেন্সিং ফিগার। চলো 2500 টাকা। এটাকে আমরা পরের বছর ওপেনিং করে দিই 1/1/2025 বাই ব্যালেন্স বিডি 2500 টাকা। তো আমার দেখো টোটাল 5টা অ্যাকাউন্ট ছিল, 5টা অ্যাকাউন্টেরই আমার ক্লোজিং ব্যালেন্স বেরিয়ে গেছে। ক্যাশ অ্যাকাউন্টে 19,700 টাকা, ক্যাশ অ্যাকাউন্টে বেরিয়েছে 19,700 টাকা আমার ক্লোজিং ব্যালেন্স। ক্যাপিটাল অ্যাকাউন্টে আমার ব্যালেন্স বেরিয়েছে 26,000। আমার ব্যাংক অ্যাকাউন্টে বেরিয়েছে ক্লোজিং ব্যালেন্স 6,100। পারচেজ অ্যাকাউন্টে ক্লোজিং ব্যালেন্স বেরিয়েছে 2,700। আর রাম অ্যাকাউন্টে আমার ব্যালেন্স বেরোলো 2,500 টাকা। এইবার একটা মজার জিনিস আমরা শিখব, সেটা হচ্ছে এই যে ব্যালেন্সগুলো বেরোলো এটাকে আমরা ডেবিট ব্যালেন্স বলি নাকি ক্রেডিট ব্যালেন্স বলি, সেটাও আমরা একটু আগে শিখলাম। সেই জিনিসটাকে আমরা নিচে লিখব। সবার আগে ক্যাশ অ্যাকাউন্ট, ক্লোজিং ব্যালেন্স অ্যাবভ। এখন যে জিনিসটা আমরা করছি এটা আমাদের অঙ্কের পার্টস নয়, এটা আমরা বোঝার জন্য এক্সট্রা করছি। অর্থাৎ আমার অ্যাকচুয়ালি লেজার অ্যাকাউন্টসের অঙ্ক এইখানেই শেষ হয়ে গেছে। আমরা কোন অ্যাকাউন্টের কি ব্যালেন্স বেরিয়েছে সেইটা বোঝার জন্য আমরা এক্সট্রা একটা জিনিস করছি যাতে আমাদের মনে থাকে। সবার আগে দেখি আমার ক্যাশ অ্যাকাউন্ট। একটু আগে বললাম যে ক্লোজিং ব্যালেন্স যেটা বেরিয়েছে তার নাম কি দেব এটা ডিপেন্ড করছে ওই অ্যাকাউন্টটা যখন ব্যালেন্স করেছি কোন দিকটা টোটাল বড় ছিল। তাহলে ক্যাশ অ্যাকাউন্টের ডেবিট সাইডটা, অর্থাৎ ক্যাশ অ্যাকাউন্টের ডেবিট সাইডটা আমার 20,000 ছিল, এটা বড়, তাই ক্লোজিং ব্যালেন্স 19,700 যেটা বেরিয়েছে এটাকে বলবো আমরা ডেবিট ব্যালেন্স। অর্থাৎ 19,700 যেটা বেরিয়েছে এর নাম কি হবে, ডেবিট ব্যালেন্স। অর্থাৎ তোমাকে যদি কেউ প্রশ্ন করে ক্যাশ অ্যাকাউন্টে বছরের শেষে কত টাকার ব্যালেন্স পড়ে আছে, তুমি বলবে 19,700 টাকার ডেবিট ব্যালেন্স পড়ে আছে। নেক্সট কোন অ্যাকাউন্ট, নেক্সট রয়েছে আমার ক্যাপিটাল অ্যাকাউন্ট। ক্যাপিটাল অ্যাকাউন্টের ব্যালেন্স দেখো 26,000 বেরিয়েছে, কিন্তু আমার টোটাল বড় ছিল ক্রেডিট সাইডটা, তাই এর নাম দেব 26,000 ক্রেডিট ব্যালেন্স। ক্যাপিটাল অ্যাকাউন্ট 26,000 ক্রেডিট ব্যালেন্স। ওকে, নেক্সট ফটাফট করি ব্যাংক অ্যাকাউন্ট। ব্যাংক অ্যাকাউন্টের ডেবিট সাইডটা বড় ছিল তাই এটার নাম দেবো ডেবিট ব্যালেন্স, 6,100 টাকা ডেবিট ব্যালেন্স।
এরপর আমরা কি করব, পারচেস অ্যাকাউন্ট। পারচেস অ্যাকাউন্টের দেখো ডেবিট সাইডটা বড় ছিল, তাই 2700-কে বলবো ডেবিট ব্যালেন্স। আর সর্বশেষে রাম অ্যাকাউন্ট। রাম অ্যাকাউন্টে দেখো ক্রেডিট সাইডটা আমার বড় ছিল, তাই এর ব্যালেন্সটাকে আমরা বলবো ক্রেডিট ব্যালেন্স। তাহলে 2500 টাকা ক্রেডিট ব্যালেন্স। ওকে, এই যে আমরা ব্যালেন্সগুলোকে লাস্টে বার করলাম, এটা আমার কি কাজে লাগবে? অবশ্যই কাজে লাগবে। এটা আমার কাজে লাগবে আমরা পরবর্তী যে ক্লাসটা করতে চলেছি, ট্রায়াল ব্যালেন্স। তো প্রত্যেকটা জার্নাল এন্ট্রি, দেখো যে কোনো ট্রানজাকশনস প্রথমে করা হয় জার্নাল। তাহলে ট্রানজাকশনগুলো প্রথমবার রেকর্ড করা জার্নাল। যেই আমার জার্নাল কমপ্লিট করা হয়ে যায়, আমরা আজকের ক্লাসে শিখলাম লেজার। আর যেই লেজার বানানো কমপ্লিট হয়ে যায়, তার ব্যালেন্সগুলোকে নিয়ে আমরা বানাই ট্রায়াল ব্যালেন্স। ওকে, সেই ট্রায়াল ব্যালেন্সে কোন ব্যালেন্স ডেবিট ব্যালেন্স আর কোন ব্যালেন্স ক্রেডিট ব্যালেন্স হয়েছে সেইটা না জানলে পুরোটাই ভুল হয়ে যাবে। তাই লেজার করার পরে কোন অ্যাকাউন্টের কি ব্যালেন্স বেরোলো এটা জানাটা খুব দরকার, কারণ এইগুলো থেকেই আমরা নেক্সট ক্লাসে শিখব ট্রায়াল ব্যালেন্স। সো আই হোপ তোমাদের লেজার অ্যাকাউন্টস খুব ভালো লেগেছে আর প্রত্যেকটা কনসেপ্ট খুব ভালোভাবে ক্লিয়ার হয়েছে। তোমাদেরকে বলবো এই ক্লাসে আমি যা যা নোটস লেখালাম সেগুলো তোমার নিজের কপিতে সবার আগে সেগুলোকে নোট ডাউন করো। যে অঙ্কটা করালাম সেটাকে নিজের হাতে করো। তারপরে তোমাদের নিজের নিজের যে রাইটারেরই বই থাক না কেন, সেই বই থেকে তোমরা অঙ্কগুলোকে প্র্যাকটিস করো। আর তারপরেও যদি তোমাদের কোনো ডাউটস থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাতে পারো, আমি অবশ্যই তোমাদের ডাউটসগুলোকে সলভ করব। আর যদি তোমাদের কোনো অঙ্কে আটকে থাকে, কোনো ডাউটস যদি তোমরা আমাকে সরাসরি পাঠিয়ে ডাউট ক্লিয়ার করতে চাও, তাহলে নিচে ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, তোমরা হোয়াটসঅ্যাপ করে তোমরা তোমাদের অঙ্কগুলোকে সলভ করতে পারো। সো থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড কিপ প্র্যাকটিসিং।